কে বা কারা প্রতিনিয়ত উস্কানি দিয়ে যাচ্ছে, জনগণ দিয়ে যাচ্ছে কেন, ওখানে যাও। এখন যারা গিয়েছে, আপনি ইন্টারভিউ নেন, তারা কি বুঝে গিয়েছে না বুঝে গিয়েছে? তারা কি জানে প্রথম আলো কি লেখে, কি তারা কি পড়ে ওটা? তারা পড়ে না। তাদেরকে যে বা যারা পাঠিয়েছে বা তারা যেভাবে সংঘবদ্ধ করেছে, এর পিছনে থেকে কেউ না কেউ আছে। যারা আছে তারা কি চাচ্ছে? এই যে আজকে যেটা হলো, এটার পিছনে ওই ষড়যন্ত্র, যে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র করা যায় কিনা আমরা দেখবো এটা। কারণ ইতিমধ্যে দেখেন, একটু গভীরে চান, প্রথম আলো ডেইলি স্টার তখন 111 হলো, আমি নিজে দেখছি, ওই সময় যারা ছিলেন তাদের প্রধান টার্গেট ছিল প্রথম আলো ডেইলি স্টার। তারা কিন্তু ওটাকে প্রথম চিন্তা করলো যে এই ডেইলি স্টার প্রথম আলো আমাদের না, এরা কোনো একটা দেশকে বা গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে। কিন্তু তারাও কিন্তু একটা সময় কিন্তু কম্প্রোমাইজ করে ফেলাবে, ডেইলি স্টার কম্প্রোমাইজ করতে বাধ্য হলো। খেয়াল করবেন। এরপর আমরা দেখেছি, যখন শেখ হাসিনা ক্ষমতা আসলেন, এবং প্রথম দিকে হুম। কিন্তু তার পক্ষে ছিল তারা, একটা সময় তার সাথে বিতর্ক হয়ে গেল। আর উনি তো নিউজ হুম। যখন সংবাদ দিচ্ছেন, এই সংবাদটা তো দিচ্ছেন সে তার অ্যাঙ্গেলে দিচ্ছেন। তারও একটা রাজনীতি আছে কিন্তু, তার একটা ভূ রাজনীতি আছে কিন্তু। এবং তার এই অ্যাঙ্গেলটা যখন সরকারের সাথে বলবে না, সরকার কি করলো, তার বিজ্ঞাপন কমাই দিল। যে বিজ্ঞাপন হুম। কমাইতে যে আস্তে আস্তে করলো, তার বিক্রি করে চিন্তা করে বিক্রি করে ফেলাবে তারা। এবং যেটা প্রফেসর কলিমুল্লাহ বললেন, এবং কে কিনবে না সে ঠিক হয়ে গেছে কিন্তু। এখন সময়ের প্রেক্ষাপটে প্রথম আলো কেন সরকারের প্রসারণের পরে, ফার্স্ট প্রশ্ন সেটাই, যে প্রথম আলো কেন সরকারের প্রসারণের পরে? পরে এই জন্যই তার নিজস্ব একটা ভূ রাজনীতি আছে, জাতীয় রাজনীতি আছে, এবং তিনিও একটা লবি মেনটেন করেন। এবং তার সম্পর্কে অনেকগুলো সুস্পষ্ট বক্তব্য আছে কিন্তু, যেটা আমার যে প্রফেসর কলিমুল্লাহ ভালো বলতে পারে। উনি কি লাইনটা মেনটেন করেন। ইভেন দেখেন 10টা কষ্ট নিয়ে যে ঘটনা ঘটলো, সেখানে কিন্তু তার ভূমিকা প্রশ্ন এসে গেছে দেখেন। এখন প্রশ্ন হলো, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র বলা হয়, প্রথম আলো ডেইলি স্টার রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র। এখানে এমন দুটো ব্যক্তি বসে আছেন, মাহফুজা নাম এবং মতিউর রহমান। দুজনেই কিন্তু অত্যন্ত নেটওয়ার্কের লোক কিন্তু। এবং তারা কিন্তু হালকা ভাববেন না কিন্তু, এখানে যারা মালিক পক্ষ আছেন, লতিফুর রহমান বা আরো যারা ছিলেন, তারা কিন্তু খুব মাথা কামাইতেন না। পত্রিকার নীতিমালা পলিসি কিন্তু তারাই কিন্তু চালাতেন এটা কিন্তু। এবং এই যে সুবিধাটা তার, এটা তো একটা মহিরু হয়ে গেল, এক ক্ষুদ্র থেকে বড় হয়ে গেল। এবং এটা কিন্তু বাংলাদেশের, যে কোনো ভাই বলেন না কেন, বাংলাদেশের 1 নম্বর পত্রিকা। এবং এটা পাঠকের সংখ্যা বেশি, এবং ডেইলি ইংরেজি পত্রিকা দেখেন, একটা ইংরেজি পত্রিকা টিকে থাকতে পারে 1 বছর, এবং সে বিল্ডিংটা করছে দেখার মতো বিল্ডিং। ও তো কলিগুলা যেখানে বসে পাশে বিল্ডিং। আমি তো অনেক লিখেছি রেজিস্টারে, একসময় প্রচুর লিখতাম। আমি যেতাম, আমার সাথে সবার একটা সম্পর্ক হয়ে গেছে কিন্তু। আমি দেখলাম একটা ইংরেজি পত্রিকার বিরাট প্রতিষ্ঠান, এগুলো কিন্তু দেখার ব্যাপার আছে কিন্তু। এগুলো কিন্তু জাতীয় পর্যায়ে সম্পদ কিন্তু, এগুলো সবই আমাদের। এখন প্রশ্ন হচ্ছে, যে প্রথম আলো বসে আজকে কি করলো, কিছু লোক গেল সেখানে, গরু জবাই করলো, ঘেরাও করলো, কথাটা বলতে সবই ঠিক আছে। হুম। এরা কার? এর আগে দেখেন কালবেলা কিন্তু, কালবেলা ঘেরাও করার কথা ছিল। ঘেরাও করতে কালবেলা যেহেতু এটা কেস করে রিপোর্ট করে দিচ্ছে, এবং তথ্যমন্ত্রী জি বললেন এটা প্রোটেকশন দেওয়া হবে। অর্থাৎ তথ্যমন্ত্রী ও সরকার বলতেছেন কালবেলাকে রক্ষা করা হবে, এবং করেছে তারা। ওটা কিন্তু ওই ঘেরাও কিন্তু হয়নি। এখন প্রথম আলো হলো, কে বা কারা প্রতিনিয়ত উস্কানি দিয়ে যাচ্ছে, জনগণ দিয়ে যাচ্ছে কেন, ওখানে যাও। এখন যারা গিয়েছে, আপনি ইন্টারভিউ নেন, তারা কি বুঝে গিয়েছে না বুঝে গিয়েছে? তারা কি জানে প্রথম আলো কি লেখে, কি তারা কি পড়ে ওটা? তারা পড়ে না। তাদেরকে যে বা যারা পাঠিয়েছে বা তারা যেভাবে সংঘবদ্ধ করেছে, এর পিছনে থেকে কেউ না কেউ আছে। যারা আছে তারা কি চাচ্ছে? ফাইটটা হবে কিন্তু এদের সাথে না, এদেরকে যারা পাঠিয়েছে আচ্ছা। তারা কি চাচ্ছে, তাদের মূল লক্ষ্যটা কি। এই মূল লক্ষ্যের সাথে কিন্তু ক্ল্যাশ হয়ে যাবে, ওই লক্ষ্যের সাথে প্রথম আলো লক্ষ্যের ক্ল্যাশটা কোথায়, ওইখানে। এখন প্রথম আলো কি করলো, ডক্টর ইউনূসের সাথে দেখা করলেন, মাহবুব জানান তার সাক্ষাৎকার নিলেন, এবং ঘনিষ্ঠ হয়ে গেলেন। এবং একটা পক্ষ মনে করলো যে মাহবুব জানাম অর্থাৎ ডেইলি স্টার, মতিউর রহমান, এরা যে কোনো প্রফেসর ইউনূসের সঙ্গে যোগাযোগ করে এই সরকারকে তারা নিয়ন্ত্রণ করতেছে, প্রভাবিত বিস্তার করতেছে। অভিযোগটা ওইখানে আসছে কিন্তু, যেহেতু প্রথম আলো অতীতের ভূমিকাটা ছিল কি, জনগণের পক্ষে ছিল না তাদের ভাষায়। এবং এখনো তারা কি করতেছে, প্রফেসর ইউনূসের সাথে তার সম্পর্কটা, এই সরকারকে তারা নিয়ন্ত্রণ করে। এবং এটাও বলা হচ্ছে কিছু কিছু অ্যাডভাইজার তারা ঢুকিয়ে দিয়েছে। তাহলে কে ঢুকাইলো? অভিযোগ আসতেছে কিন্তু। এই অভিযোগগুলো কিন্তু দেশের ভিতরে না, আমাদের বিভিন্ন জায়গাতে আসতেছে কিন্তু, কিছু কিছু ইউটিউব থেকে বলা হচ্ছে কিন্তু এগুলো। এবং অনেক কথিত বলা হচ্ছে এখানে। এখন এই প্রেক্ষাপটে এখন আজকে যারা আসছে বসছে, আপনি জিজ্ঞেস করেন যে আপনারা কেন আসছেন, কি কি অসুবিধা কোথায়। এখানে প্রশ্ন হলো যে প্রথম আলোর সাথে সরকারের কোনো বিরোধ নাই, প্রথম আলোর সাথে জাতির কোনো বিরোধ নাই। প্রথম আলোর সাথে হয়তো মৌলিক কিছু প্রশ্নে তাদের দৃষ্টিভঙ্গি আছে, আমি আগেই বলছি, সে একটা ভূ রাজনীতি খেলে কিন্তু। এবং তার সাথে বিখ্যাত কয়েকটি দেশের সাথে সম্পর্ক আছে, এটা বলা হচ্ছে। এবং তার ভিতটা সেখান থেকে আসছে কিন্তু। এবং সে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে একটা স্তম্ভ দাঁড়ায় আছে, মিডিয়া জগতে বলতে পারে সেটা সার দাঁড়ায় আছে।
এখন এটাকে ধ্বংস করে বা নিষ্পাত করে লাভ টাকা, এই লাভটা কিন্তু সমন্বয়কারীদের হবে না, বিপ্লবের হবে না কিন্তু। এই লাভটা যাদের হবে, ইভেন জামাত ইসলামের হবে না, ইসলামী গোষ্ঠীর হবে না। এই লাভটা হবে কতিপয় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু ব্রেন যারা কাজ করতেছে এখানে। এই লাভটা হবে একটা ধর্মীয় সেন্সেশন ক্রিয়েট করবে। পরিণামটা কি হবে? এখন যদি ভারত বলে, ভারত চেষ্টা করতেছে যে বাংলাদেশে মৌলবাদের বিকাশ ঘটেছে, মৌলবাদ হচ্ছে। এখন কিন্তু আজকে যেটা হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি জাতির স্বার্থের বাইরে যেতেছে। এখন ভারত তো বলবে, কালকে দেখেন বীর পত্রিকা ভারতের যে প্রথম আলো না, এখানে ইসলাম বিপ্লব ঘটে দিতে যাচ্ছে এবং তারা এটা করতেছে। তাহলে আমরা আমাদের ভাবমূর্তিটা কি হবে? আমাদের এখানে কিন্তু মৌলবাদী এখন সেভাবে নাই। আমরা কিন্তু ধর্মান্ধ রাষ্ট্র না, এটা সবাই জানে। আমরা কিন্তু তো সহনশীল জাতি, সম্প্রীতিতে আছে কিন্তু। কিন্তু এইগুলি করে লাভটা কি? জামাত ইসলাম আসছে না, তো জামাত ইসলাম আসে নাই, ইসলামিক আন্দোলন আসে নাই, ধর্মীয় কোন দল আসে নাই, এরা কারা? তাহলে আপনাকে বুঝতে হবে, বিচ্ছিন্নভাবে যারা অর্গানাইজ করা হয়েছে, এদের পিছনে একটা চক্র আছে। ওই চক্র, যেই চক্র এই মুহূর্তে চাচ্ছে যে ইউনুস গভর্নমেন্টকে বিব্রত করে একটা ধর্মীয় উন্মাদের সৃষ্টি করা, যাতে ভারতের হাতে প্লাস পয়েন্ট চলে যায়। আর মূলত তারাই ভারতের পক্ষে কাজ করতেছে, তারাই ভারত কাজ করতেছে। এটা বুঝতে হবে কিন্তু আমাদের, তারাই ভারত কাজ করতেছে এবং একটা উন্মাদ সৃষ্টি করতেছে। আমি সেই জন্য বললাম, যারা গরু মাংস খাইতেছে বা পাঠাইতেছে, গরুর বসা কে দিচ্ছে, জবটা কে করছে? আপনি দেখেন না কেন? কিছু লাগবে না কিন্তু, আপনি দু একজন ইন্টারভিউ নেন, খালি জিজ্ঞেস করেন আপনি কি জানেন, সেগুলো আমি জানি। কাজে যখন মূল ফান্ডামেন্টাল কোন দল এখানে নাই, বিএনপি নাই, খেয়াল করবেন, জামাত ইসলাম নাই, অন্যান্য সংখ্যালঘু দলে নাই, কোনো খুচরা পার্টি নাই, কারা করতেছে? এটা তারাই করতেছে যারা এই মুহূর্তে কোনো কায়েমি শিক্ষিত গোষ্ঠীতে প্রভাবিত হয়ে, শুধুমাত্র প্রভাবিত হয়ে এটা করতেছে, যাতে ইউনূস গভর্নমেন্টকে প্রমাণ করতে পারে এখানে আফটার দ্য ফল অফ শেখ হাসিনা পতনের পরে এখানে ধর্মীয় উন্মাদের সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশকে একটা জঙ্গিবাদ রূপান্তরের চেষ্টা করা হচ্ছে। এই মেসেজটা কিন্তু হুম, ইতিমধ্যেই কিন্তু নেগেটিভ চলে গেছে কিন্তু। তা আমরা আশা করব, যত ষড়যন্ত্র হোক না কেন, এই হুম, ষড়যন্ত্র কিন্তু আলটিমেটলি বিকজ জনগণ, জনগণ কিন্তু মূলত অসাম্প্রদায়িক। জনগণ মূলত, প্রথম আলো ওই লেডিসটা কি লেখ, লেডিসটা কয়জনে পড়ে? শিক্ষিত লোক তো কয়জনে পড়ে বলেন না? সবাই পড়ে না কিন্তু। এখন এটা বুঝতে হবে যে কি লেখছে সে, প্রথম আলোর লেখাটা কয়জনে পড়ে। এখন কিন্তু পৃথিবীটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলে গেছে। যত সব পত্রিকা পড়ে তার চেয়ে বেশি হলো ফেসবুক দেখে। ফেসবুক দেখে আপনার অনুষ্ঠান দেখতেছে, তাই না? বিভিন্ন দেখতেছে মানুষ, কিন্তু এখন ওই মোবাইলটা দেখে কিন্তু, পত্রিকা হিসেবে পড়ে না। তারপরেও কিন্তু যারা টার্গেট করছে তাকে, কেন টার্গেট করলো? তাহলে একটা প্রশ্ন এখানে আসে, কেন প্রত্যেকটা সরকার ডেইলি স্টারকে পছন্দ করে না কেন, প্রথম আলো গ্রুপকে? কারণ সরকার জানে যে এই গ্রুপটার সাথে দেশের বাইরে কোনো শক্তি সম্পর্ক আছে, এবং তারা এটাও জানে এই শক্তিকে তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তখন তাদের হুম, সাথে ক্ল্যাশ হয়ে যায়, ক্ল্যাশ হয়ে যায়। ওই ক্ল্যাশটা হচ্ছে সরকারি পর্যায়ে কিন্তু। আর হুম, জনগণের পর্যায়ে হচ্ছে এই যে আজকে যেটা হলো, এটার পিছনে ওই ষড়যন্ত্র, যে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র করা যায় কিনা আমরা দেখবো এটা। কারণ ইতিমধ্যে দেখেন, একটু গভীরে চান, হুম, তুলসী গেবার্ট যাকে নিয়োগ করা হয়েছে আপনার ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স আমেরিকাতে, উনি কিন্তু মূলত ইসলামের লোক, খেয়াল করেন কিন্তু। উনি কিছু কিছু কথা বলছে, কিন্তু ওনার কাছে কিন্তু রিপোর্টটা যাবে যে বাংলাদেশে কিন্তু এগুলো হচ্ছে। একসময় দেখবেন বলে দেবে এখানে হিন্দু নির্যাতন করা হচ্ছে, এই এখান থেকে চলে আসবে কিন্তু। কাজে আমরা এগুলো চাই না। আমি সরকারকে বলবো, আপনি খুব সিদ্ধ হস্তে, আমি তথ্যমন্ত্রীকে বলবো, যেহেতু তথ্যমন্ত্রী আমাদের ছোট ভাইয়ের মতো, তো দায়িত্বে হুম। আছে, আমি সমন্বয়কারীদের বলবো যারা আছেন আসেন। বিপ্লবটা হয়েছে কিন্তু বৃহত্তর অঙ্কে, বৃহত্তর সংস্কার করার জন্য, বৃহত্তর আগানোর জন্য। ওই ক্ষেত্রে যাতে কোনো মৌলবাদী সেন্টিমেন্ট ব্রোকেরা কিন্তু এগুলো না কিন্তু করে। কিন্তু এর সুযোগ নিয়ে মানে গণমাধ্যমের প্রতি কোনো চাপ নাই, এই সুযোগ নিয়ে গণমাধ্যম যদি দেশের বিরুদ্ধে কাজ করে তাহলে কি গণমাধ্যম যদি জনগণ কোনো কথা বলবে না? আমার কথা কি বুঝতে পেরেছেন ডক্টর সিনেমা সাইদ? ডক্টর সিনেমা সাইদ, আমার কথা কি শুনতে পেয়েছেন আপনি? যেটা আপনার ঘটছে কথা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আপনার কথা বুঝিনি বুঝিনি, আবার বলুন প্লিজ। আমরা চাচ্ছি যে একটা পরিবর্তন ঘটছে, এই পরিবর্তনটাকে ধরে রাখতে হবে, যাতে এই ভিতর দেখবার কি সুবিধা দিতে না পারে, যাতে ভারতের কাছে এই মেসেজ না যায় যে এখানে সবকিছু মৌলবাদী হয়ে গেছে, যাতে আমেরিকার কাছে না যায় মৌলবাদী হয়ে গেছে, ইউরোপিয়ান ইউনিয়নের কাছে না যায় মৌলবাদী হয়ে গেছে। এই মেসেজটা দেওয়ার জন্য কিন্তু অনেকে ব্যস্ত হয়ে গেছে।
অনেকে কিন্তু ট্রিপল প্লে, ডবল প্লে, ফোর্থ প্লে করতেছে, কিন্তু তারা এত মুখোশ পড়েছে, এই মুখোশ ধরা মুশকিল কিন্তু। ওই যে আমাদের মারুপাইচির কথা বললো, সাংঘাতিক মুখোশটা বনে। কলিমুল্লাহ তো বলে দিয়েছে স্পষ্ট ভাবে, আমরা কিন্তু এতগুলি মুখ, একই ব্যক্তি কিন্তু চারটা পাঁচটা মুখোশ পরে আছি, এদেরকে চিহ্নিত করতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই সরকারকে, যে কোনো ভাবে হোক ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে পারে এমন কোনো কিছু করতে দিবেন না। এবং সমস্ত ইসলামী দলগুলোকে বলবো, জামাত ইসলামকে বেশি করে বলবো, আপনাদের লক্ষ্য রাখতে হবে যাতে এখানে এমন কিছু না ঘটে, যাতে আপনাদেরও কিন্তু একটা সামনে বিরাট ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎ যাতে এদের জন্য কলঙ্কিত না হয়। ধন্যবাদ।